আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদ স্যারের লেখা আসমানিরা ৩ বোন উপন্যাসের ২ নম্বর পর্ব। চুকচুক শব্দ হচ্ছে। পয়সা দুধ খাচ্ছে। দুধের বাটিতে করে আঙ্গুল ডুবিয়ে সেই আঙ্গুল ঠোঁটের কাছে ধরতেই পয়সা আঙ্গুল মুখে নিয়ে চুকচুক শব্দ করছে। বড়ই মজার দৃশ্য। জামদানির খুব ইচ্ছা সেও বড় বোনের মতো দুধ খাওয়ায়। কথাটা বলতে কেন জানি তার লজ্জা করছে। তার লজ্জা একটু বেশি। তবে সে মোটামুটি নিশ্চিত আসমানে দয়াপরবশ হয়ে একসময় বলবে, নে তুই দুধ খাওয়া। জামদানি সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে। দুধ খাওয়ানো উৎসব হচ্ছে বাড়ির উঠোনে। অনেক আয়োজন করা হয়েছে। পাটি বিছানো হয়েছে, কাঁথা বালিশ আনা হয়েছে, জলচৌকিতে রাখা হয়েছে দুধের বাটি এবং সরিষার তেলের বাটি। দুধ খাওয়ানো শেষ হলেই পয়সার গায়ে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখা হবে। সমস্ত শরীরটা থাকবে রোদে। শুধু মাথার উপর ছায়া ফেলে একজনকে ছাতা ধরে রাখতে হবে। জমিদারি সেই নির্দেশ দিয়েছে। আঙ্গুল চুবিয়ে খাওয়ানোর কৌশলটা আসমানি বের করেছে। আগে ন্যাকড়া দুধের ডুবিয়ে মুখে ধরা হতো। এতে সময় লাগতো অনেক বেশি। আঙ্গুল পদ্ধতিতে সময় লাগছে কম। পুরো ব্যাপারটাই আনন্দও আছে। এই আনন্দ স্থায়ী হবে না। জমিদারি বলেছে 1 মাস কষ্ট কর, 1 মাস পরে আবু শিশি দিয়া দুধ খাইব। তখন নয়া আবুর মুখে শিশি ধরার কষ্ট ছাড়া আর কষ্ট নাই। তখন খালি আরাম। আসমানি এবং জামদানির কাছে আঙ্গুল দিয়ে দুধ খাওয়ানোর ব্যাপারটা কষ্টের না, বরং আনন্দের। এই আনন্দ 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ভাবতে ভালো লাগে না। জামদানি অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছে। আসমানি তাকে কিছুই বলছে না। লজ্জা ভেঙে এসে নিজেই মিনমিন করে বলল, বুবু আমি দুধ খাওয়াই। আসমানি গম্ভীর গলায় বলল, হাত ধুই আয়, ভালো মতো ধুবি। জামদানি প্রায় দৌড়ে গেল হাত ধুতে। এই ফাঁকে আসমানি তার বোনের সঙ্গে কিছু গল্পগুজব করল। এখন তোমারে কে দুধ খাওয়াইব জানো? তোমার বোন, তার নাম জামদানি। হে তোমারে খুবই পেয়ার করে। ও আমার পয়সা বোন। তোমার মনটা খারাপ কেন গো? মার জন্য পেট পুড়ে। আহারে লক্ষ্মী, আহারে কুটুরা পক্ষী। মা চইলা আসবো, কয়দিনের মামলা। মা আইসা তোরে কোলে নিয়া খালি হাঁটবো। হাইটা হাইটা গীত গাইব। গীত শুই না তুই ঘুমাইয়া পড়বি। বোনের হাতে দায়িত্ব দিয়ে আসমানি উঠে পড়ল। তার অনেক কাজ। কলসিতে খাওয়ার পানি নেই। টিউবকল থেকে জগে করে পানি এনে এনে কলসি ভরতে হবে। তাকে আসা যাওয়া করতে হবে 15 বার। কলসি ভরতে 15 জগ পানি লাগে। সব তার হিসাব করা। গাঙের পাড়ে কচু গাছে প্রচুর লতি এসেছে। লতি তুলে আনতে হবে। রুস্তমের ভিটার সবরি গাছে সবরি পান ডাকছে। সেইখানে একলা যাওয়া যাবে না, ভয় লাগে। বাপ জানকে সাথে নিয়ে যেতে হবে। জঙ্গলের ভেতর লটকন গাছে ঝেপে লটকন এসেছে। এখনো পাকেনি, তবে পাকার সময় হয়ে এসেছে। রোজ একবার খবর না নিলে পাকা লটকন অন্য কেউ নিয়ে যাবে। জঙ্গলা থেকে খড়ির ব্যবস্থা করতে হবে। রান্না বাড়ার ঝামেলা অবশ্যই নেই। জমিদারি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে রাত্রে বসবে। রান্না হয় একবেলা, তাতে কষ্ট হয় না। 2 বোন চিড়া খেয়ে থাকে। চিড়া খুবই গুণের খাদ্য। গুড় দিয়ে 2 মুঠ চিড়া খেয়ে ভর পেট পানি খেলে সারাদিন আর খিদে লাগে না। খিদা লাগতে থাকে আছরের পর থেকে। সন্ধ্যাবেলা খিদায় চোখ অন্ধকার হয়ে আসে। তখন গরম গরম ভাত কি যে ভালো লাগে। টিউব কলটা সরকার বাড়ির পিছনে। সরকার বাড়ির বড় বউ রমিলা টিউব কলে কাপড় ধুচ্ছিল। আসমানিকে দেখে বলল, আসমানি তোমার বোন কেমন আছে? আসমানি বলল, ভালো। তোমার মার কোনো খোঁজ আছে? না। সংসার ফালাইয়া তোর মা গেল কই? আসমানি জবাব দিল না। জবাব দেওয়ার কিছু নেই। তার মা কোথায় গিয়েছে সে জানে না। তোর বাপও তো পাতাই মা। শরীরে শক্তি আছে, অসুখ বিসুখ নাই, করে ভিক্ষা। এমন মানুষের কানে ধইরা গ্রামের বাইরে বাইর করে দেওয়ান দরকার। সি। আসমানির মনটা খারাপ হলো। তার বাপ জানরে কেউ কিছু বললে মন খারাপ লাগে, রাগ হয়। সে রমিলা চাচির উপর রাগ করতে পারছে না।
রমিলার চাচি অসম্ভব ভালো একজন মানুষ, সব সময় তাদের খোঁজ খবর করছে, এটা সেটা দিচ্ছে। সে এখন যে হলুদ জামাটা পরে আছে এটা রমিলা চাচির দেওয়া। রমিলা বলল, তুই কেমন মেয়ে রে আসমানি, তোর বাপরে নিয়ে দুইটা মন্দ কথা বললাম, সাথে সাথে মুখ কালা, যে মন্দ তারে মন্দ বলবো না। আসমানি নিচু গলায় বলল, বাপসান মন্দ না। রমিলা হাসি মুখে বলল, আচ্ছা যা, তোর বাপজান মন্দ না, হে রসগোল্লা, রসের মধ্যে ডুইবা আছে, কি খুশি হইছস? আসমানি কিছু বলল না। রমিলা বলল, একটা মুরগি সদগা দিছি, মনে কইরা নিয়া যাইবি। সদগা কি জন্য দিছেন, বিপদ আপদ হইছে? রমিলা বিষণ্ণ গলায় বলল, তোর চাচা থাকে বৈদেশে, তার জন্য মনটা সবসময় খারাপ থাকে, তার যেন বিপদ আপদ না হয় এই জন্যে সদগা দিলাম। গত রাইতে একটা খারাপ খোয়াবো দেখছি, মনটা পেরেশান। খোয়াবে দেখলাম তো চাচা সাদা চাদর গায়ে দিয়া বিছানায় শুয়ে আছে। একটু পরে পরে বলতাছে, বউ আমারে পানি দাও, বড় তিয়াস লাগছে। আমি পাগলের মতো পানি খুঁজতাছি, পানি পাইতাছি না, সবই আছে পানি নাই। তখন ঘুম ভাঙছে, সারা রাত আর ঘুম হয় নাই। আসমানি কলপারে বসল। রমিলা চাচির সঙ্গে গল্প গুজব করতে তার খুব ভালো লাগে। রমিলা বলল, চুলে তেল দেস না, চুলে জট পইরা গেছে, সাবান দিয়া ভালো মতো গোসল দিবি, চুলে তেল দিবি, রাজধানীর মতো চেহারা ময়লা মাইখা গুইরা বেড়াস। ঘরে সাবান আছে? না। সাবান নিয়া যাইস, বিকালে আইসা সাবান আর মুরগি নিয়া যাবি। আচ্ছা। আসমানি বসে আছে, রমিলা কাপড় ধুচ্ছে। রমিলার চোখে পানি। স্বামীর প্রসঙ্গে কথা বললেই রমিলার চোখে পানি আসে। রমিলা বলল, চুপচাপ বইসা থাকবি না, এখন সামনে থেকে যা, নয়া আবুর কিছু লাগলে আমার খবর দিস। আসমানি চলে গেল না, বসে রইল। রমিলা চাচি কাঁদছে, তাকে ফেলে রেখে চলে যেতে আসমানির খুব মায়া লাগছে। জামদানি হাঁটু গেড়ে পয়সার কাছে বসে আছে, তার দুধ খাওয়া শেষ হয়েছে। সে এখন হাত পা ছুটছে। মাঝখানে সে একবার কান্না থামিয়েছে। জামদানি তার বাবার কাছ থেকে ভিক্ষার গান শিখেছে, টেনে টেনে সুর করে ভালোই গায়। এই ধরনের গানের বিষয়ে জমির আলীর বক্তব্য হল, ফকিরি গানে একসঙ্গে 3 কাম হয়, গান গাইয়া আনন্দ হয়, যে শুনে তার আনন্দ হয়, আর গানের মধ্যে আল্লাহ খোদার নবীজির নাম থাকে বিধায় সোয়াবও হয়। জামদানি বোনকে ফকিরি গান শুনিয়ে কান্না একবার থামিয়েছে। সে মনে হয় আবার কান্না শুরু করবে, মুখ বাঁকাচ্ছে। জামদানি কান ধরল। দিনের নবী মুস্তাফাই রাস্তা দিয়া হাইট্টা যায়, একটা পাখি বৈশা ছিল গাছের ও শ্যামাই গো, গাছের ও শ্যামাই। আষাঢ় মাসের কড়া রোদ উঠেছে, কোথাও ছায়া নেই, রোদে শরীর পুড়ে যাচ্ছে। রোদ মাথায় নিয়ে জমির আলী খোয়াঘাটে বসে আছে। কাছেই বড় ছাতিম গাছ আছে। ছাতিম গাছের নিচে বসলে ছায়া পাওয়া যায়, সেটা করা যাচ্ছে না। যে ভিক্ষুক আরাম করে গাছের ছায়ায় বসে আছে তাকে কেউ ভিক্ষা দেবে না। যে ভিক্ষুক রোদে পুড়ে কষ্ট করছে তার প্রতি মানুষের দয়া হবে। রোদে ভাজা ভাজা হয়ে তেমন লাভ হচ্ছে না। এখন পর্যন্ত জমির আলীর মানুষের দয়ার কোনো লক্ষণ দেখছে না। মাঝে মাঝে দিন খারাপ আসে, সারাদিন বসে থেকেও কিছু পাওয়া যায় না। আজ মনে হচ্ছে সেরকম খারাপ একটা দিন। জমির আলী চিন্তিত বোধ করছে। আধা কেজি চালের পয়সাটা তো উঠা দরকার। বউ চলে যাওয়ায় একটা সুবিধা হয়েছে, চালের খরচ কমেছে। এখন আধা কেজি চালে 3 জনের ভালো মতো হয়ে যায়। সব খারাপ জিনিসের মধ্যে আল্লাহ পাক ভালো একটা জিনিস ঢুকিয়ে দেন, আবার ভালোর মধ্যে খারাপও ঢুকিয়ে দেন। শুধু মন্দ কিংবা ভালো বলে কিছু তার কাছে নেই। রোদের কষ্ট ভোলার জন্য জমির আলী চিন্তা ভাবনার লাইনে যাওয়ার চেষ্টা করল। কোনো চিন্তা ভাবনায় পরিষ্কার আসছে না, গরমে সব আউলায়ে যাচ্ছে। জমির আলী আকাশের দিকে তাকালো। আকাশ ঝকঝকে নীল, মেঘের চিহ্ন মাত্র নেই। ছোটখাটো একটা মেঘের টুকরা থাকলেও আশায় আশায় রোদে বসে থাকা যেত। এই মেঘের টুকরা একসময় বড় হবে, রোদের পাছায় লাথি মেরে রোদ্দুর করবে। সন্ধ্যায় সন্ধ্যায় নামবে ঝুম বৃষ্টি। গরম কাটান দিতে গরম লাগে, গরম কাটান দিতে গরম লাগে। আগুন গরম 1 কাপ চা খেলে গরম কাটবে। জমির আলী মসজিদের চায়ের স্টলের দিকে রওনা হলো।
একসময় মজিদ তার বন্ধু মানুষ ছিল, একসঙ্গে মাটি কেটেছে, এখন চায়ের স্টল দিয়ে ভদ্রলোক হয়ে গেছে। কাপড় চোপড় পরে ভদ্রলোকের মতো, কথাবার্তাও বলে ভদ্রলোকের মতো। দোকানে সে একটা সাইনবোর্ডও টানিয়েছে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তারপরেও জমির আলী তার চায়ের স্টলে চা খেতে গেলে সে পয়সা নেয় না, তবে মুখটা গম্ভীর করে রাখে। মজিদ চায়ের কাপ জমির আলীর দিকে এগিয়ে দিতে দিতে বলল, তোমার স্ত্রীর সন্ধান পেয়েছ? চেহারা ছবি ভালো মেয়ে, হারায় গেলে খারাপ পাড়ায় দাখিল হয়, ঘন্টায় 10 টাকা হিসেবে ভাড়া খাটে। জমির আলীর মনটা খারাপ হয়ে গেল। মজিদ তার বন্ধু মানুষ, বন্ধু মানুষ হয়ে বন্ধুর স্ত্রীকে নিয়ে এ ধরনের কথা কি করে বলে? তার কাছে চা খেতে আসাই উচিত না। হাতের চায়ের কাপের গরম চা মজিদের উপর ঢেলে দিলে ভালো হতো। সেটা উচিত হবে না। একজন মন্দ হলেই যে আরেকজনের মন্দ হতে হবে তা না। জমির আলী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোমার ভাবির খবর পেয়েছি। সবে মিথ্যা কথা, মান রাখার জন্য মিথ্যা বলা। সে সুসং দুর্গাপুরে তার বোনের বাড়িতে আসছে। তারা বিরাট বড় লোক, বাজারে টিনের ঘর আছে 3টা। তারা তোমার ভাবিকে খুবই পেয়ার করে বলে আসতে দেয় না। মজিদ বিরস গলায় বলল, আসতে না দিলে তোমারই গিয়ে নিয়ে আসা উচিত। বড় লোকের কায় কারবার আবার ভিন্ন। দেখা গেল তোমার স্ত্রীর লগের লটরপটর কইরা দিছে, কিছুই বলা যায় না, তারে বিবাহ কইরা ফেলতে পারে। জমির আলী চা শেষ না করেই উঠে পড়ল, বসলো আগের জায়গায়। সকালের দিকে কিছু পাওয়া যায়নি, এখন যদি পাওয়া যায়। জমির আলী ঠিক করেছে, একটা টাকাও যদি পাওয়া যায় সে টাকাটা দিয়ে আসবে মজিদকে, চায়ের দাম। মজিদকে বলবে, ফকির জমির আলী দয়ার চা খায় না। সূর্য হেলে পড়তে শুরু করেছে। দুপুরের গাড়ি চলে আসার সময় হয়ে এসেছে। এখন জমির আলী যাবে রেল স্টেশনে। যদি পাওয়া যায় তাহলে কুলির কাজ করবে, যাত্রীদের ব্যাগ সুটকেস নামাবে। আজকাল যাত্রীরাও চালাক হয়ে গেছে, খালি হাতে ঘোরাফেরা করে, ব্রিফকেস হাতে নিয়ে নেমে যায়। দুনিয়াটা চলে যাচ্ছে চালাকের হাতে। বিরাট আফসোস। শুধু যে কুলির কাজের জন্য জমির আলী স্টেশনে যায় তাও না। তার মনে আশা, কোনো একদিন সে দেখবে আসমানির মা ট্রেন থেকে নামছে, তখন জমির আলীর কাছে এগিয়ে যাবে। কিছুই হয়নি এমন ভাব ধরে বলবে, কেমন আছো বউ? এদিকে খবর সবই মঙ্গল, কোনো চিন্তা করবা না। বউকে নিয়ে বাড়িতে রওনা হওয়ার আগে আগে রেল স্টেশনের টি স্টলে টোস্ট বিস্কিট দিয়ে 1 কাপ চা খাওয়াবে। এরা চাটা ভালো বানায়। আসমানির মার সঙ্গে সে অতি ভদ্রলোকের মতো ব্যবহার করবে। কেন সে কাউকে না বলে বাড়ি থেকে চলে গেল, কোথায় গিয়েছিল, এসব কিছুই জিজ্ঞেস করবে না। কি দরকার? ফিরে এসেছে এই যথেষ্ট। আল্লাহ পাকের দরবারে হাজার শুকর। দুপুরের ট্রেনে কোনো যাত্রী নামল না। এটা খুবই আশ্চর্য ব্যাপার। একটা এত বড় ট্রেন এলো, চলে গেল, একজন যাত্রীও নামল না। এরকম ঘটনা কি আগে কখনো ঘটেছে? মনে হয় ঘটে নাই। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। স্টেশন মাস্টারের এই সব হিসাব থাকে। জমির আলী এগিয়ে গেল। কোনো যাত্রী ট্রেন থেকে নামেনি এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা না জেনে গেলে মনে একটা খুঁতখুত থাকবে। জেনে যাওয়াই ভালো। স্টেশন মাস্টার ধমক দিয়ে জমির আলীকে বিদায় করলেন। গলার রগ ফুলিয়ে চিৎকার করে বললেন, যা ভাগ, 1 থাপ্পড় খাবি। জমির আলী বিস্মিত হয়ে বলল, থাপ্পড় খাওয়ানোর মতো অপরাধ কি করলাম? মনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল। আবার কথা বলে, ভাগ। জমির আলীর মনটাই খারাপ হয়ে গেল। কোনো কারণ ছাড়াই মানুষ এত খারাপ ব্যবহার কি জন্য করে? ভালো ব্যবহার করার জন্য তো টাকা খরচ করা লাগে না। মুখের মিষ্টি কথা নির্খরচা জিনিস। 1 লাখ মিষ্টি কথার দাম 0। জমির আলীর এতই মন খারাপ হলো যে মন খারাপ ভাব কাটাবার জন্য মিষ্ট কথার সন্ধানে বের হলো। তিক্ত কথা কাটান দিতে একটা মিষ্ট কথা লাগে। তিক্ত কথা কাটান না দেওয়া পর্যন্ত মনে অশান্তি থাকবে। কি দরকার মন অশান্ত রেখে? জমির আলী ইয়াকুব সাহেবের সন্ধানে বের হলো। ইয়াকুব সাহেব কি একটা এনজিওর কাজ নিয়ে এসেছেন। থানা কমপ্লেক্সের পাশে টিনের একচালা ঘর ভাড়া করে একা থাকেন। অতি বিশিষ্ট ভদ্রলোক, মধুর ব্যবহার। রমিজ আলীর ধারণা এই মানুষটা শুধু মধুর ব্যবহারের কারণে ভেস্তে যাবে। খাওয়া দাওয়ার পর ইয়াকুব সাহেব কিছুক্ষণ ঘুমান। জমির আলী ঠিক করে ফেলল
সে যদি গিয়ে দেখে ইয়াকুব সাহেব ঘুমিয়ে পড়েছেন, তাহলেও চলে আসবে না, ঘুম ভাঙার জন্য অপেক্ষা করবে। দুটা মিষ্টি কথা শুনে মনটা ঠিক করবে। ইয়াকুব সাহেব জেগেই ছিলেন। বারান্দায় রাখা টানা বেঞ্চের এক মাথায় বসে খবরের কাগজ পড়ছিলেন। জমির আলীকে দেখে তিনি হাসি মুখে বললেন, ভিক্ষুক সাহেবের খবর কি? রোজগারপাতি কিছু হয়েছে? জমির আলীর মন ভালো হয়ে গেল। একে বলে ভদ্রলোক, শরীফ খানদান। জমির আলী বলল, স্যারের শরীরের অবস্থা কি? অবস্থা ভালোই। তোমার খবর কি? বউ ফিরেছে? যে না। কোথায় আছে খোঁজ খবর কিছু করেছ? বাপের বাড়ি যায় নাই, সে খবর পাইছি। মনে হয় সুসং দুর্গাপুরে আছে। তার এক বোনের বিবাহ হয়েছিল সুসং দুর্গাপুরে। আমার বিশ্বাস সেইখানেই আছে। চলে যাও, বউকে নিয়ে আসো। বেকায়দায় পড়ে গেছি স্যার। ঘরে ছোট আবু, কার কাছে রাখি? তোমার বাচ্চাটা আছে কেমন? কি যেন তার নাম? পয়সা না? যে স্যার, আপনার দেখি সবই ইয়াদ থাকে। জমির আলী, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না হয়ে থাকলে অল্প কিছু ভাত তরকারি আছে, খেয়ে নাও। খাবে? যে স্যার। যাওয়ার সময় থালা বাসন ধুয়ে যেও। যে আচ্ছা। জমির আলী মনে মনে বলল, হে আল্লাহ পাক, তোমার দরবারে দরখাস্ত করলাম, ইয়াকুব সাহেবরে তুমি বেহেশতে নসিব করবে। তাকে বেহেশতে নসিব না করলে আমি তোমার বেহেশতে ঢুকুম না, এইটা আমার ওয়াদা। জমির আলী যে বেহেশতে যাবে এ বিষয়ে সে নিশ্চিন্ত, কারণ সে স্বপ্নে একবার নবীজিকে দেখেছে। যারা নবীজিকে স্বপ্নে দেখে তাদের বেহেশত নসিব হয়। মুন্সি মোল্লার কথা। খাওয়া দাওয়ার পর রান্নাঘরে জমির আলী কাত হয়ে শুয়ে পড়ল। ভাত ঘুমের মতো আরামের ঘুম আল্লাহ পাক তৈরি করার নাই। ভর পেট খাওয়ার পর বিসমিল্লা বলে শুয়ে পড়া। পেট যত ভরা থাকবে ঘুম হবে তত আরামের। ইয়াকুব আলী যদিও বলেছেন অল্প ভাত তরকারি আছে, ঘটনা ভিন্ন। সব কিছু পরিমাণ মতো ছিল। ডাল টকে গিয়েছিল, এতে স্বাদ বরং বেড়েছে। ঘুমের মধ্যে জমির আলী ভালো একটা স্বপ্ন দেখল। আসমানির মা ফিরে এসেছে। ট্রেন থেকে নামার সময় সে গলা বাড়িয়ে চিৎকার করেছে, কুলি, কুলি, এইখানে কুলি আছে, আমার অনেক মাল সামান। জমির আলী এগিয়ে গেল। আসিয়া তাকে চিনতে পারল না। আলিশান এক ট্রাঙ্ক তার মাথায় তুলে দিল। মাথায় ট্রাঙ্ক, এক হাতে সুটকেস, এক হাতে বিরাট এক পুটলি নিয়ে জমির আলী যাচ্ছে। পেছনে পেছনে আসিয়া আসছে। স্বপ্ন বলেই এতগুলো মাল সামান নিয়ে এত সহজে হাঁটা যাচ্ছে। জমির আলী বলল, বউ তোমার খবর কি? অমনি আসিয়া রেগে গিয়ে বলল, ওই বেটা, তুই আমারে বউ ডাকস কোন সাহসে? লাথি মাইরা তোর কোমর ভাঙব। জমির আলী হাসতে হাসতে বলল, লাথি মারো তো, দেখি তোমার ঠেঙে কত জোর। আসিয়া সত্যি সত্যি লাথি মারার জন্য এগিয়ে এসে জিভে কামড় দিয়ে বলল, ও আল্লাহ, আফ নে, বিরাট অন্যায় করছি, মাফ দেন। জমির আলী দরাজ গলায় বলল, স্বামী যেমন স্ত্রীর উপর অন্যায় করতে পারে, স্ত্রীও পারে, এতে দোষ হয় না। তারপর বউ বলো, ট্রাঙ্কে কইরা কি আনছো? টাকা আনছি, ট্রাঙ্ক ভর্তি টাকা। আজ থেকে আপনার ভিক্ষা বন্ধ। ট্রাঙ্ক খুইলা টাকা বাইর করবেন আর খরচ করবেন। স্বপ্নের এই পর্যায়ে জমির আলীর ঘুম ভেঙে যায়। তার মনটা হয় উদাস। স্বপ্নে আসিয়াকে খুবই সুন্দর লাগছিল। কানে ছিল স্বর্ণের দুল। এই দুল জোড়া আসমানির অসুখের সময় বিক্রি করতে হয়েছে। দুল আর কিনে দেওয়া হয়নি। বিবাহিত মেয়েদের গায়ে স্বর্ণের ছোঁয়া না থাকলে দোষ লাগে। এক আনা সোনা হলেও গায়ে রাখতে হয়। সেটা করা সম্ভব হয়নি বলেই আসিয়ার গায়ে দোষ লেগে গেছে। সে সংসার ছেড়ে চলে গেছে। মেয়েদের যেমন স্বর্ণ, পুরুষদের তেমন আকিক পাথর। নবীজি নিজে আকিক পাথর পড়তেন। জমির আলী বাড়ি ফিরল সন্ধ্যার মুখে মুখে। বাড়িতে পা দিয়ে মন ভালো হয়ে গেল। সব ঠিকঠাক আছে। কলসি ভর্তি পানি আছে, উঠান পরিষ্কার, চুলার কাছে শুকনা খড়ি সাজানো, অজু করার জন্য জলচৌকির কাছে বদনা ভর্তি পানি, উঠানের খুঁটির সঙ্গে সাদা রঙের একটা মুরগি বাঁধা। জমির আলী বিস্মিত গলায় বলল, এই মুরগি কার? আসমানি বলল, আমরার মুরগি, সদকা পাইছি। বাপজান, তুমি আস্তে কথা বলো, পয়সা হবে, ঘুমাইছি। বাবার সারা পেয়ে জামদানি গামছা হাতে বের হয়ে এলো।
সে বাবার হাতে গামছা দিতে দিতে লজ্জিত গলায় বলল, পোলাও দিয়া মুরগির সালুন খাইতে মন চায় বাপজান। জমির আলী দরাজ গলায় বলল, মন চাইলে খাবি, আজ রাতেই খাবি, এইটা কোনো বিষয় না। সত্যই? অবশ্যই সত্য। জমির আলী ফকির হইলেও তার কথার দাম রাজা বাচ্চার কথার দামের সমান। পোলাও কোরমা আজ রাইতেই হইবে। পোলাওয়ের চাল, ঘি, গরম মশলা কই পাইবা? এইগুলা নিয়ে তোর চিন্তা করণের প্রয়োজন নাই, এইগুলা আমার বিষয়। মেয়ে ছেলে করব সংসার, পুরুষ করব চিন্তা, এইটাই জগতের নিয়ম। এখন কথা বারাইসটা, মাগরিবের ওয়াক্ত চইলা যাইতেছে। মাগরিবের ওয়াক্ত অতি অল্প সময়ের জন্য থাকে। যদি দেখোস গায়ের পশম দেখা যাইতেছে না, তাহলে বুঝবি ওয়াক্ত শেষ হইয়াছে। সত্যি সত্যি পোলাও কোরমা রান্না হয়েছে। দুই বোন নিঃশব্দে খেয়ে যাচ্ছে। জমির আলী পয়সাকে কোলে নিয়ে পাশেই বসে আছে। আনন্দিত চোখে মেয়ে দুটির খাওয়া দেখছে। সে নিজে খেতে বসেনি, পোলাওয়ের পরিমাণ কম। 3 জন খেলে কম পড়বে। শুধু দুই বোন যদি খায় আরাম করে খেতে পারবে। আসমানি বলল, বাপসান তুমি খাইবা না? না, আমার শরীর জুত নাই। শরীর ঠিক করানোর জন্য উপাস দিব। শরীর ঠিক করানোর জন্য উপাসের উপরে কোনো ওষুধ নাই। পোলাও কোরমা খাইতে কেমন হয়েছে? আসমানি বলল, ওইটা ঠিক ভালো হয়েছে। কই, আমার মা জামদানি তো কিছু বলে না। ও জামি, খাদ্য কেমন হয়েছে? জামদানির মুখ ভর্তি খাবার, তার কথা বলার উপায় নেই। মুখে খাবার না থাকলেও সে কথা বলতে পারত না। খুব আনন্দের সময় সে কথা বলতে পারে না, তার চোখ দিয়ে শুধু পানি পড়ে। জমির বলল, আরাম কইরা খাও গো কন্যারা, খাওয়া একটা ইবাদত। যত আরাম কইরা খাইবা, ইবাদত তত শক্ত হইব। আল্লাহ সোয়াব দিয়া ভাসাইয়া দিব। আসমানি বলল, তুমি কিছু খাইবা না, এটা কেমন কথা? এক মুঠ হইলেও খাও, দেই মুখে তুইলা দেই। জমির আলী উদাস গলায় বলল, দে। আসমানি বাবার মুখে এক মুঠ খাবার তুলে দিল। কন্যাদের সঙ্গে নিয়ে এটা ছিল জমির আলীর শেষ খাওয়া। পরদিনই সেই স্ত্রীর সন্ধানে দুর্গাপুরে চলে যায়। সেখানে খবর পায় আছিয়া আরও 2টা মেয়ের সঙ্গে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে। জমির আলীও রাতের অন্ধকারে বর্ডার পার হয়। সেও নিখোঁজ হয়ে যায়। জমির আলীর চেহারায় সুফি সুফি ভাব চলে এসেছে। দাড়ি অনেক লম্বা হয়েছে, দাড়ির সঙ্গে চুলও অনেক লম্বা হয়েছে। মুখ ভর্তি দাড়ি, ঘাড় পর্যন্ত বাপড়ি চুল। দেখেই মনে হয় সাধক মানুষ। তাকে সবাই ডাকছে সাধুজি। জমির আলী আছে জেলে। প্রথম ছিল বারাসাতের জেলে, সেখান থেকে এসেছে আলিপুরে। তার 2 বছরের কয়েদ হয়েছে। জেলখানায় লম্বা চুল দাড়ি রাখা নিষেধ। সে বিশেষ বিবেচনায় মাপ পেয়েছে। সাধুসন্ত মানুষ হিসেবে সবাই তাকে বিশেষ খাতির করে। তার ডিউটি রসুইখানায়। প্রথমে কিছুদিন সে হেড বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন সেই মূল বাবুর্চি। তার কাজে সবাই সন্তুষ্ট। সন্ধ্যাবেলায় শেষ গুনতির পর কয়েদিদের ভেতরে যে আসর বসে, সেই আসরে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। সে গাঁজা সিগারেট কিছুই খায় না। অতি উচ্চশ্রেণী ভাবের কথা বলে। নেশাগ্রস্ত অবস্থায় ভাবের কথা শুনতে অন্যদের ভালোই লাগে। জেলখানায় জমির আলীর কয়েকজন অতি ঘনিষ্ঠ বন্ধুও তৈরি হয়েছে। এদের একজনের নাম বলরাম। খুনের মামলায় যাবজ্জীবন হয়েছে। 13 বছর পার হয়ে গেছে। আর মাত্র 2-2.5 বছর কাটিয়ে দিতে পারলে জেলখানাটা শেষ হবে। জেলের যাবজ্জীবন মানে 18 বছর। ভালো আচার ব্যবহারের জন্য কিছু মাপ পাওয়া যায়। বলরাম তাকে গোপনে বলেছে জেল থেকে বের হয়ে সে তার স্ত্রীকে খুন করবে। সব কাজই 3 বার করতে হয়, দানে দানে 3 দান। জগতের এই নিয়ম। আগে খুন করেছে 2টা, প্রথমটায় কেউ কিছু ধরতে পারেনি। সাজা হয়েছে দ্বিতীয়টার জন্য। সে আশা করছে তৃতীয়টাও কেউ কিছু বুঝতে পারবে না। তৃতীয় কর্মটি সমাধা করতে পারলে দানে দানে 3 দানের ঝামেলা মিটবে। বলরাম জমির আলীর অতি ঘনিষ্ঠ বন্ধু। বলরাম বলেছে জমির আলীর স্ত্রীকে খুঁজে বের করা মাত্র 10 দিনের মামলা। কোনো একটা খারাপ পাড়ায় সে আছে। কোথায় আছে পাত্তা লাগানো কোনো ব্যাপারই না। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে 2 জন একসঙ্গেই ছাড়া পাবে। জেল থেকে বের হয়েই বলরামের প্রথম কাজ হবে বন্ধু পত্নীকে খুঁজে বের করা।
দ্বিতীয় কাজ নিজের স্ত্রীকে খুন করা। বলরাম এই বিষয়ে ওয়াদাবদ্ধ। সে পরিষ্কার বলেছে, সাধুজি, তুমি এইটা আমার উপর ছেড়ে দাও। 10 দিনে যদি পাত্তা বের করতে না পারি, বাটখারা দিয়ে মেপে 250 গ্রাম কাঁচা গু খাবো। যে লোক এমন কঠিন প্রতিজ্ঞা করতে পারে তার উপর ভরসা করা যায়। জমির আলী ভরসা করে আছে এবং মোটামুটি নিশ্চিন্ত আছে। তার 3 কন্যাকে নিয়ে যে দুশ্চিন্তা, তাও বলরাম বহুলাংশে দূর করেছে। বলরামের বিশেষ ক্ষমতা আছে, তার নাম নখদর্পণ। বুড়ো আঙ্গুলের নখে তিমির তেল মাখিয়ে সে যদি এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে, তাহলে নখ আয়নার মতো হয়ে যায়। যাকে দেখতে ইচ্ছা করে তাকেই আয়নায় দেখা যায়। জেলার সবাই যদিও বলে এটা বলরামের ভাওতাবাজি, টাকা কামাবার ফন্দি। একবার নখদর্পণে বলরামকে 1 প্যাকেট সিগারেট এবং 2 পরিয়া গাঁজা দিতে হয়। তারপরেও প্রায় কয়েদিরা তার কাছে আসে নখদর্পণে তার পরিবার পরিজনের খবর নেয়। জমির আলীর কাছ থেকে বলরাম কিছুই নেয় না। জমির আলী অন্যদের মতো বলরামকে অবিশ্বাসও করে না। বানিয়ে বানিয়ে একটা লোক তার কাছে শুধু শুধু মিথ্যা বলবে কেন? জমির আলী যখনই 3 কন্যার বিষয়ে জানতে চায়, তখনই বলরাম ধ্যানে বসে এবং অতি অল্প সময়ে ফল পাওয়া যায়। 2 জনরে দেখতেছি, আরেকজন গেল কই? দাদা, কোন 2 জন? বড় 2 জন। বুঝেছি, আসমানি আর দামদানি। সর্বনাশ হইছে। ছোটটারে কই রাখছে? বড় 2 বোন করতাছে কি? বুঝতেছি না, ছবি স্পষ্ট না। দাদা, আরেকটু নজর করে দেখেন। এখন দেখা যাইতেছে পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার। 2 বোন করতেছে কি? একজনের হাতে একটা নারকেল। বুঝেছি, সরকার বাড়ির ছেলের বউ দিয়েছে, অতি ভালো মহিলা, প্রায়ই এটা সেটা দেয়। আল্লাহ এই মহিলারে বেহেশতে নসিব করুক। দাদা, ছোটটারে দেখতেছেন? না। ভালো যন্ত্রণায় পড়লাম। পয়সারে তারা কার কাছে দিল? পেয়েছি, ছোটটাকে পেয়েছি। কোথায় আছে? শুয়ে আছে, হাত পা নাড়তেছে। 2 বোন কি আশেপাশে নাই? থাকলেও ধরা পড়তেছে না। ছোটজন কোথায় শুয়ে আছে, খাটে না উঠানে? ধরতে পারতেছি না। শরীর স্বাস্থ্য কি ঠিক আছে? ঠিক আছে, হাসি খুশি, হাত পা নাড়তেছে, অতিরিক্ত নাড়তেছে। কারেক ধরেছেন দাদা, জন্মের পর থেকে ছোটটার হাত পা নাড়ার অভ্যাস, অতিরিক্ত চঞ্চল হয়েছে, দুশ্চিন্তা এই জন্যেই বেশি। দেখা বন্ধ করে দেই, মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আচ্ছা, বন্ধ করেন, আপনার অশেষ মেহেরবানি। বড় 2 জনের শরীর স্বাস্থ্য কেমন দেখছেন? ভালো, তবে একজনের মনটা মনে হলো খারাপ। বুঝেছি, আর বলতে হবে না। মেজোজন, এ অল্পতেই মন খারাপ করে। সে আবার পোলাও খাওয়ার জম, দিন রাত পোলাও পোলাও করে। 3 মেয়ে আর তার মাকে নিয়ে আপনার বাড়ি থেকে বেড়াইয়া যাব ঠিক করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বলরাম যে শুধু নখদর্পণের মাধ্যমেই তাকে সাহায্য করেছে তা না, দেশে চিঠি পাঠাবার ব্যাপারেও সাহায্য করেছে। মাসে 2টা চিঠি জেল থেকে পাঠাবার নিয়ম আছে। চিঠি লিখে ঠিকানা সহ জেল অফিসে জমা দিতে হয়। জেলের রাইটার চিঠি পড়ে পাঠাবার যোগ্য বিবেচনা করলে চিঠি পাঠায়। সেই সব চিঠি নাকি প্রাপকের কাছে পৌঁছায় না। বলরামের ব্যবস্থা ভিন্ন। সে চিঠি পাচার করে দেয়। তার মাধ্যমে প্রতি মাসে 2টা করে চিঠি জমির আলীর দেশে পাঠাচ্ছে। একটা যাচ্ছে 3 মেয়ের কাছে, আরেকটা যাচ্ছে ইয়াকুব সরকারের কাছে। ইয়াকুব সাহেবের কাছে সে খোলাখুলি সব বৃত্তান্ত লিখেছে। উনি ভদ্রলোক এবং জ্ঞানী মানুষ। ওনার কাছে কিছু লিখলে তিনি ঢোল পিটিয়ে প্রচার করবেন না। মেয়েদের কাছে মিথ্যা করে লিখতে হচ্ছে। বাবা জেলে আছে, এই ব্যাপারটা তারা নিতে পারবে না। ভাববে চুরি ডাকাতি করে জেলে গেছে। তাদের কাছে মিথ্যা বলাই ভালো। নিজের মেয়েদের কাছে মিথ্যা বলার কারণে বিরাট পাপ হচ্ছে। রোজ হাসরে বিরাট বিপদে পড়বে। ভরসা একটাই, নবীজিকে স্বপ্ন দেখেছে। নবীজি নিশ্চয়ই সাফায়াত করে কোনো রকমে তাকে পার করিয়ে নিয়ে যাবেন। প্রতি চিঠিতেই সে মেয়েদেরকে লিখছে, ও আমার আদরের 3 মা ময়না সোনার হলুদ পক্ষী, পর সমস্যার আমি ভালো আছি। তোমার মায়ের সন্ধান উড়া উড়া পাইছি, নিশ্চিত পায় নাই। যেহেতু নবী করিমের নামে ওয়াদা করিয়াছি তোমার মাকে না নিয়া ফিরিব না, সেহেতু কিঞ্চিত বিলম্ব হইতাছে। তবে দুশ্চিন্তা করিও না,
অবশ্যই তোমার মাতাকে সঙ্গে নিয়ে ফিরিব। তোমাদের কাছে এই আমার ওয়াদা। তোমাদের আল্লাহ পাকের কাছে সদর্প করিয়া নিশ্চিত আছি, অবশ্যই আল্লাহ পাক তোমাদের দেখভালের ব্যবস্থা নিবেন। তিনি বড়ই দয়াময় বলিয়াই তাহার নাম রহমান রহিম। সর্বাবস্থায় সর্ববিষয়ে আল্লাহ পাকের উপর ভরসা রাখিবে। মাঝে মধ্যে আমাকে পত্র দিবে। কিভাবে পত্র দিবে তাহা বলিয়া দিতাছি। এনজিও ইয়াকুব সাহেবরে গিয়া বলিবে পিতার নিকট পত্র দিতে চাই, এই বাপটা বলিতে চাই, তখন তিনি বাকি ব্যবস্থা করিবেন। আমার ঠিকানা উনার নিকট আছে। দোয়াগো তোমাদের পিতা জমির আলী। ইয়াকুব সাহেবের কাছে সে বিস্তারিত লিখেছে। কিভাবে জেলে ঢুকে গেল সেই ঘটনার বিস্তারিত বিবরণ আছে, কোনো কিছুই বাদ দেয় নাই। সম্পূর্ণ বিনা কারণে তার যে দীর্ঘদিনের জেল হয়েছে এ নিয়ে সে কোনো দুঃখ বা ক্ষোভ প্রকাশ করে নাই, কারণ সে জানে সবই আল্লাহ পাকের খেলা। তার হুকুম ছাড়া কিছুই হয় না, এর পেছনেও তার হুকুম আছে, এবং সে নিশ্চিত যে জেলবাসের পিছনে কোনো মঙ্গলও আছে। আল্লাহ পাকের প্রতিটি কাজের পিছনে মঙ্গল থাকে। বোকা মানুষ তা বুঝতে পারে না। জমির আলী মঙ্গলের ব্যাপারটা এখনই বুঝতে পারছে না, তবে কিছুদিনের মধ্যে সে অবশ্যই বুঝতে পারবে। সর্বশেষ চিঠিতে সে ইয়াকুব সাহেবকে লিখল, জনাব ইয়াকুব সাহেব, পর সমস্যার এই যে আমি আমার 3 কন্যার দেখভালের সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম। উপরে আল্লাহ পাক, নিচে আপনি। আল্লাহ পাক উসিলা বিনা কোনো কাজ করে না, আপনি উসিলা। জনাব, মেয়ে 3টির জন্য বড় মন কষ্টে আছি। সর্বক্ষণ তাহাদের কথা মনে হয় এবং কলিজায় ব্যথা পাই। এখন আপনি নাদানের ভরসা, আমি আপনার পাক কদম চুম্বন করি। আপনি দয়া না করিলে আমার 3 আদুরিনীরই বড় বিপদ। আমি যে জেলে আছি, কয়েদ খাটতেছি, এই সংবাদ আমার কন্যাদের দয়া করিয়া দিবেন না, তাহারা মনে কষ্ট পাইবে। এমনিতেই তাহারা কষ্টের মধ্যে আছে, তাহাদের কষ্ট আর বৃদ্ধি করিতে চায় না। সুখে দুঃখে আমার দিন গুজরান হইতাছে। আমি আল্লাহ পাকের খেলার মধ্যে পড়িয়াছি, তাহার খেলা বুঝবার সাধ্য আমার নাই। রাত্রি নিশাকালে যখন নয়নে নিদ্রা আসে না, তখন আল্লাহকে ডাকিয়া বলি, মাবুদে এলাহি, তুমি বান্দাকে নিয়ে আর কি খেলা খেলিবে। ইতি আপনার গোলাম জমির আলী। আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে আল্লাহ জমির আলীকে নিয়ে আরেকটি খেলা খেললেন। তখন রসুইখানায় রান্না হচ্ছে। বিশাল 2টা পিতলের ডেকচিতে লুপসি রান্না হচ্ছে। জমির আলী প্রবল বেগে হাতা ঘোরাচ্ছে। চুলায় গাডানে আগুন, হাতা ঘোরানো বন্ধ হলে লুপসি ধরে যাবে, পোড়া গন্ধ চলে আসবে। পাশের চুলায় হাতা ঘোরাচ্ছে কৃষ্ণ, জব্বলপুরের ছেলে, জমির আলীর বিশেষ ভক্ত। হঠাৎ সে হাতা ঘোরানো বন্ধ করে ভীত গলায় বলল, সাধুজি দেখমে কিয়া সুসুরা। কৃষ্ণ হাতাই করে জিনিসটা তুলল। সিদ্ধ হয়ে সাদা হয়ে যাওয়া একটা মরা চিকা, তার লম্বা লেজ হাতের বাইরে কিলবিল করছে। কৃষ্ণ কাঁদো কাঁদো গলায় বলল, রাম রাম। কিছুক্ষণ আগেই সে এই হাড়ির লপসির লবণ দেখেছে। তার নাড়ি ভুড়ি উল্টে বমি আসছে। হেড বাবুর্চি এবং রসুই মাস্টারকে খবর দেওয়া হলো। রসুই মাস্টার ঠান্ডা গলায় বলল, এটা কোনো ব্যাপার না, চিকা নর্দমায় ফেলে দাও। চিকা গরমে সিদ্ধ হয়ে গেছে, কাজে লপসি নষ্ট হয় নাই। আরও কিছুক্ষণ শক্ত করে জাল দিলেই সব ঠিক হয়ে যাবে। ঘটনা যেন প্রকাশ না হয়। ঘটনা যদি প্রকাশ হয়, এইখানে যারা কাজ করছে তাদের প্রত্যেককে 7 দিনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে। জমির আলী বলল, ওস্তাদ, কাজটা উচিত হবে না। রসুই মাস্টার ক্ষিপ্ত গলায় বলল, দাড়িওয়ালা বান্দর আমাকে উচিত অনুচিত শিখায়। তোরে আমি মরা ইন্দুর খাওয়াইয়া দিব। খবরদার, কেউ যেন কিচ্ছু না জানে। এত সাবধানতার পরেও ব্যাপারটা জানাজানি হয়ে গেল। লপসির সঙ্গে কয়েকটা মরা ইঁদুর আছে, এইরকম গুজব দ্রুত রটে গেল। খেতে বসা কয়েদিরা দুমদুমার কাণ্ড লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যে পুরো অঞ্চল রণক্ষেত্র। একজন সেন্ট্রির মাথা ফুটন্ত ডালের কড়াইয়ে ডুবিয়ে দেওয়া হলো। বিভৎস অবস্থা। কাঁদুনায় গ্যাস, রবার বুলেট, সব শেষে সত্যিকার বুলেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো। দেখা গেল মারা গেছে 2 জন। 2 জনই ডিউটির সেন্ট্রি। আহত হয়েছে 18 জন। এই 18 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। 4 জনই গুলি খেয়েছে, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। গোলাগুলিতে জমির আলীর তেমন কিছু হয়নি।
ছোটাছুটি করতে গিয়ে উল্টে পড়ে তার দুটো দাঁত ভেঙেছে, পায়ের একটা নখ উল্টে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হলো না, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে নির্জন সেলে পাঠিয়ে দেওয়া হলো। মিথ্যা গুজব রটিয়ে জেলে রায়ট সৃষ্টি করা এবং সেন্ট্রি এবং কয়েদির সংঘর্ষে যুক্ত থাকা, এ ধরনের 4টি আলাদা আলাদা মামলায় তার এবং বাবুর্চির হেল্পার কৃষ্ণের 7 বছরের করে সাজা হয়ে গেল। বলরামের হলো ফাঁসির হুকুম। সে একাই একজন সেন্ট্রির মাথা ফুটন্ত ডালে চুবিয়ে রেখেছিল। আলিপুর জেল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো পাটনা জেলে। বলরামের সঙ্গে শেষ দেখার দিন বলরাম নখদর্পণের মাধ্যমে শেষবারের মতো জমিরে 3 মেয়ের খবর দিল। বলরাম স্পষ্ট দেখল 3 মেয়েই ভালো আছে, সুস্থ আছে। বড় মেয়েটির গায়ে লাল রঙের নতুন একটা জামা, সবচেয়ে ছোটটির মাথায় সাদা রঙের উলের টুপি। গরমের সময় মেয়েটার মাথায় উলের টুপি কেন পরিয়ে রেখেছে, এই নিয়ে জমির আলী অত্যন্ত চিন্তিত বোধ করল। গরমের মধ্যে গরম টুপি, কি সর্বনাশের কথা! মাথা ঘামবে, শিশুদের মাথা ঘামলে দ্রুত ঠান্ডা লাগে। জমির আলী দুঃখিত গলায় বলল, কেউ খুশি হয়ে টুপিটা দিয়েছে, 2 বোন আদর করে টুপি পরায়া দিয়েছে। এরাও তো বাচ্চা মানুষ, এরা কি আজ জানে কোনটায় শিশুর ক্ষতি হয়? আর কোনটায় হয় না? বলরাম জমির আলীকে নানাবিধ সান্ত্বনার কথাও শোনাল। 7 বছর কোনো ব্যাপার না, দেখতে দেখতে কেটে যাবে। পাটনা জেল জায়গা ভালো, ব্যবস্থাও ভালো, আবহাওয়া অতি মনোরম। নিজের ফাঁসির হুকুমে তাকে মোটেই চিন্তিত মনে হলো না। দানে দানে 3 দান হওয়ার কথা, 3 দান হয়েছে। তার হাত দিয়ে 3 জন চলে গেছে। কপালে লেখা ছিল, লেখা ফলেছে, এতে চিন্তিত হওয়ার কি আছে? 15 বছর পরের কথা, আশ্বিন মাস। স্বাধীন বাংলা সার্কাস পার্টির মালিক হারুন সরকারের মাথায় পানি ঢালা হচ্ছে। পানি ঢালছে আসমানি। জামদানি এবং পয়সা দুজনেই আড়াল থেকে দৃশ্যটা দেখছে। দুজনের মুখেই চাপা হাসি। শুধু আসমানি গম্ভীর হয়ে আছে। গম্ভীর হয়ে থাকলেও তার চোখে হাসি চিকমিক করছে। 3 বোনের হাসি আনন্দের উৎস পানি ঢালার সময় হারুন সরকারের কর্মকাণ্ড। সে ঘড়ির পেন্ডুলামের মতো ক্রমাগত মাথা ডানে বামে দোলাচ্ছে। নিশানা ঠিক করে পানি ঢালা যাচ্ছে না। সার্কাস পার্টির আজ শো আছে। শোর আগে হারুন সরকারের মাথায় যন্ত্রণা হয়, প্রেসার বেড়ে যায়, বুকে চাপ ব্যথা হয়। তখন দীর্ঘ সময় ধরে মাথায় পানি ঢালতে হয়। পানি ঢালার কাজটা সব সময় করে আসমানি। দুলন্ত মাথায় নিশানা ঠিক রেখে পানি ঢালা খুবই কঠিন কাজ। এই কঠিন কাজ আসমানি আনন্দ নিয়ে করে। কাজটা মজার। 3 বোনই খুব মজা পায়। এখন বাজে 5টা। শো শুরু হবে সন্ধ্যা 7টায়। কখনো এত আগে থেকে পানি ঢালার প্রয়োজন হয় না, আজ প্রয়োজন পড়েছে। কারণ আজ প্রথম শো। প্রথমটা ধরে গেলে বাকিগুলিও ধরবে, প্রথমটা না ধরলে আর ধরবে না। সার্কাসের জন্য জায়গাটা ভালো, ইবাদতনগর, বড়গঞ্জ। সুতার কারখানা আছে, ইটের ভাটা আছে। মনু নদীর পাড়ে গঞ্জ। সেই নদীতে ব্রিজ বানানো হচ্ছে। শত শত মানুষ ব্রিজ বানানোতে লেগে আছে। সাদা চামড়ার কিছু সাহেব সুবাও আছে। এরা তাঁবু খাটিয়ে নদীর পাড়েই থাকে। ভাটি অঞ্চলের সঙ্গেও জায়গাটা যোগ আছে। ভাটি অঞ্চলের মানুষ আমোদ ফুর্তির জন্য পয়সা খরচ করাতে ডরায় না। যাত্রা সার্কাসে ঘেটু গান এদের খুব পছন্দের জিনিস। ইবাদতনগরের একটাই সমস্যা, 2টা সিনেমা হল আছে। যেখানে সিনেমা হল আছে সেখানে সার্কাসের শো করা কঠিন। হল মালিকরা নানান ঝামেলা করে। যে কদিন সার্কাস চলে সেই কয়দিন সিনেমায় লোক হয় না। রুটি রুজির ব্যাপার, ওরা সমস্যা করবেই। স্থানীয় ক্ষমতাবান লোকেরাও সমস্যা করে, তাদের সমস্যা অন্যরকম। তারা খোঁজ করে সার্কাসে মেয়ে কি আছে। তারা সার্কাসের মেয়েদের সঙ্গে প্রাইভেট আলাপ করতে চায়। থানাওয়ালাদেরও ব্যাপার আছে। থানাওয়ালাদের শুধু ফ্রি পাস দিলে হয় না, ফ্রি পাসের সাথে টাকা পয়সাও দিতে হয়। তাদের খুশি রাখতে হয়। গঞ্জ মানেই গঞ্জের মাস্তান। সার্কাস যতদিন চলে এই মাস্তানরা সার্কাসের দলের সঙ্গেই থাকে। নানান ফন্দি টন্দি করে এদেরকে ঠান্ডা রাখতে হয়, মদ খাওয়াতে হয়, টাকা পয়সা দিতে হয়। নতুন কোনো জায়গায় সার্কাসের দল নিয়ে যাওয়ার পর হারুন সরকার ঠিক করে, আর না, এই শেষ, দল ভেঙে দেওয়া হবে, যে যার বাড়ি চলে যাবে। সে নিজে চলে যাবে নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে।
2-3টা পুকুর কাটিয়ে পাঙাশ মাছের চাষ করবে। আজকাল পাঙাশ মাছের চাষ খুবই লাভজনক। কিংবা শুকনা মরিচের ব্যবসা করবে। সেটাও না পেলে জমি জিরাত বেচে ছোট কোনো হোটেলে ঘর ভাড়া করে থাকবে। সে একা মানুষ, একটা মানুষের জীবন কাটানো কোনো সমস্যা না। মাথায় পানি দেওয়া শেষ হয়েছে। হারুন হাতের ইশারায় আসমানিকে পানি ঢালতে নিষেধ করল। আসমানি বলল, আপনার মাথায় যন্ত্রণা কমেছে? হারুন সেই প্রশ্নের জবাব দিল না। মেজাজ খারাপ অবস্থায় কথা বলতে ইচ্ছা করে না। কথা বললেই সেই কথা মাথার ভিতরে চলে যায়, মাথার ভিতরে গিয়ে টপ টপ করে। হারুন বলল, যাও, সামনে থেকে যাও, তয়েবকে পাঠাও। আসমানি হাতের গামছা এগিয়ে দিতে দিতে বলল, মাথাটা মোছেন। মাথা মোছার দরকার নেই। আমার কি মাথা ভর্তি চুল আছে যে আধা ঘন্টা ধরে মাথা ঘষাঘষি করতে হবে? চিন্তায় চিন্তায় মাথার সব চুল পড়ে গেছে। সামনে দাঁড়িয়ে থেকো না, তয়েবকে পাঠাও। আরেকটা কথা, মাথায় পানি ঢালার সময় লক্ষ্য করেছি তোমার 2 বোন আমাকে দেখিয়ে দেখিয়ে ফিক ফিক করে হাসাহাসি করতেছিল। আমি তো জোকারি করতেছিলাম না। এই হাসাহাসি করার কারণ কি? এরকম যেন না হয়। আসমানি বলল, আপনি ডাক দিয়ে ধমক দিয়ে দেন। হারুন বলল, শোর আগে আগে আর্টিস্টকে ধমক দেওয়া নিষেধ। এতে আর্টিস্টের মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ হলে খেলা খারাপ হয়। দাঁড়ায় আছে কেন? তয়েবকে খবর দিতে বললাম না? তয়েব আলী দলের ম্যানেজার, বেটে খাটো মানুষ, বিশাল শরীরের গোলগাল একজন মানুষ। শরীরের তুলনায় মাথাটা ছোট। ঠোঁট না নাড়িয়ে সে কথা বলতে পারে। এই ক্ষমতাটা তার কাজে আসে, কারণ সে শুধু দলের ম্যানেজার না, সে সার্কাসের জোকার। জোকারকে কিছু বিশেষ বিদ্যা জানতে হয়। তয়েব আলী শুরু থেকে শেষ পর্যন্ত একা আসর জমিয়ে রাখে। অতি সাধারণ কর্মকাণ্ডের মধ্যেও সে এমন কিছু করে যে দর্শকেরা হেসে গড়াগড়ি খায়। শো শুরু হয় তাকে দিয়ে। সে হাড় জিজিরে একটা ঘোড়া নিয়ে উপস্থিত হয়। দর্শকদের ঘোড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ আমার পরিবারের স্ত্রী, ওয়াইফ। সে কথা বলছে কিন্তু ঠোঁট নড়ছে না, পাথরের মতো মুখ। দর্শকরা শুরুতেই হোক চকিয়ে যায়। ঘোড়াকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর সে ঘোড়ার গায়ে হাত রেখে আদুরে গলায় বলে, ও আমার স্বপ্নের রানী, আদরের ঘোড়া কুমারী, কেমন আছো গো? তখন ঘোড়া ফোঁস করে উঠে গা ঝাড়া দেয়। তয়েব আহত গলায় বলে, ফোঁস করতেছো কেন? দর্শকদের হাসাহাসি শুরু হয়। হাসি চূড়ান্ত পর্বে যায় যখন সে পকেট থেকে একটা ব্রা বের করে ঘোড়াকে পরানোর চেষ্টা করে।